করোনা থেকে পুনরুদ্ধার নয়, বরং প্রস্তাবিত বাজেট গতানুগতিক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান মহামারী পরিস্থিতিতে আর্থসামাজিক অবস্থা উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও খরচ সামাল দিতে নতুন প্রকল্প না নেওয়ার পরামর্শ তাদের। তবে কর খাতে বিভিন্ন ছাড় ও সুবিধা দেওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা। এবারের বাজেটে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাত এবং মহামারী পরবর্তী অর্থনীতিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। নতুন কর্মসংস্থান তৈরিতেও নানা উদ্যোগ নিয়েছে সরকার। যদিও বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় থাকে বরাবরই, বিশ্লেষকরা বলছেন বাজেটে উপেক্ষিত হয়েছে মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও প্রণোদনার বিষয়। আয়ের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গেলেও ব্যয়ের ক্ষেত্রে তেমন কোনো উন্নতি নেই। আয়ের জন্য অভ্যন্তরীণ খাতের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে সরকার। দ্বিতীয় ধাক্কা চলছে এবং তৃতীয় ধাক্কা হবে কিনা, আজকেও ৪০-৫০টি মানুষ মারা যাচ্ছে, সেই রকম কোনো সচেতনতা এই বাজেটের ভিতরে নেই। আপনি এমনকি যদি টিকাদানের ক্ষেত্রেও যেই ধরনের মনোভাব এখানে থাকার কথা, গ্রামীণ স্বাস্থ্য সেবাকে অক্সিজেন সাপ্লাই, আইসিইউ তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগ থাকার কথা, সেটার কোয়ালিটি নিশ্চিত করার কথা, সেগুলি সেরকম স্পেসিফিক কোনো উদ্যোগ আমরা এখানে দেখিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হলেও তার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠী যেন পায় সে বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি নয়, বরং বাজেটে কুটির, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পের জন্য আলাদা বরাদ্দ রাখার পরামর্শ তাদের। বাজেটেও বলা আছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চলবে না। স্মল এন্ড মিডিয়ামকে একসঙ্গে করলে মিডিয়াম যারা, তারা অনেক সেরা, অনেক স্মার্ট, তারা কিন্তু সব খেয়ে ফেলে। কাজে আমাকে করতে লাগবে কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র, তাদের জন্য সম্পূর্ণ আলাদা বরাদ্দ রাখতে হবে। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর ছাড় সহ দেশীয় শিল্পে কর বা ভ্যাট ছাড় দেওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। এতে দেশীয় শিল্প বিকাশের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদী তারা। কর্পোরেট ইনকাম ট্যাক্সকে কিছুটা ছাড় দিয়েছেন, এটি একটা ইতিবাচক দিক। সাথে সাথে আমাদের কিছু লোকাল ইন্ডাস্ট্রি যেসব প্রোডাক্ট বানাচ্ছে, ইলেকট্রনিক্সের আইটেম, এগুলিকে আপনার ব্যাট মুক্ত করা হয়েছে। আমি মনে করি এগুলি খুবই লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য এটাই ভালো হবে। করোনা পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে 2,14,681 কোটি টাকা ঘাটতিকে তেমন অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বর্তমানে ঋণের প্রবাহ স্বাভাবিক এবং নতুন বিনিয়োগ না হওয়ায় ব্যাংকের কাছে তারল্য রয়েছে। তাই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করার পরামর্শ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। ডক্টর আব্দুর রাজ্জাক এবং আব্দুল আওয়াল মিন্টু, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আমরা যাচ্ছি ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, যে এই যে প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের কতটা আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে? আমরা জানি যে গত 2020 মার্চ থেকে বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হয়েছে এবং প্রথম ধাপে আমরা জানি ক্রমান্বয়ে সংক্রমণ ব্যাপক হয় এবং আমাদেরকে লকডাউন যেটা বলে, পরিবহন বন্ধ, শিল্প কারখানা বন্ধ করা হয়েছিল, সকল অর্থনৈতিক এবং সকল কর্মকাণ্ড একদম স্তব্ধ হয়ে গিয়েছিল এবং দীর্ঘ 4 মাস এটি আমাদের চলেছে। তারপর আস্তে আস্তে আবার এই আমাদের অর্থনীতি পুনরুদ্ধার করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে সার্ভিস সেক্টর এবং কৃষি ক্ষেত্রে যথেষ্ট আমাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং অনেকটাই আমরা এগিয়ে যাই। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা এই যে বাজেট দিয়েছি, এই বাজেট দেওয়ার আগে এবং আজকেও আমরা যে উপস্থাপনা করেছি, সেখানে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি যে গত অর্থ বছর 20-21-এ আমাদের কি ধরনের অর্জন, কি ধরনের সাফল্য হয়েছে। আমি একটি উদাহরণ আপনাদেরকে দেই। যেমন আমাদের আয়, যা আয় হবে, আয়টা হলেই তো আমরা, রাজস্ব আয় হলে সেটা আমরা ব্যয় করতে পারবো উন্নয়নে এবং অন্যান্য কর্মকাণ্ডে। আমাদের রিভাইজ বাজেটে রাজস্ব আয় মাত্র 11% কম হবে আমাদের রিভাইজ বাজেটের চেয়ে। এটা খুবই কম। এটা প্রায় 3 লক্ষ কোটির মতো এটি করা হয়েছে এবং আশা করি এটা আমাদের অর্জন হবে। আমরা যদি দেখি যে আমরা গত
এই করোনার সময়ে অতি মহামারীকে নিয়েই তাকে মোকাবেলা করে আমাদের কি ধরনের অর্জন হয়েছে। যদি আমরা ম্যাক্রো ইকোনমিক্স সামষ্টিক অর্থনীতিতে যাই, ইনফ্লেশন এটা আমাদের 6 ভাগের নিচে থাকার কথা ছিল, 6 ভাগের নিচেই আছে। যদি আমরা বলি মুদ্রানীতি এবং মুদ্রার অন্য বিদেশি মুদ্রার সাথে হারিয়ে, সেটিও আমাদের কিন্তু অত্যন্ত স্থিতিশীল রয়েছে, 84-85 টাকা পার ডলারে এটা মোটামুটি রয়েছে। দারিদ্র বিমোচন এটি আমাদের বেড়ে গিয়েছিল। এই দারিদ্র বিমোচন আমরা দাবি করছিলাম যেটা 20 ভাগে নেমে এসেছে এবং দারিদ্র অতটা কিন্তু বাড়ে নাই। মানুষের মধ্যে একটা স্বচ্ছতা আসছিল, জীবনযাত্রার মান বাড়ছিল। গ্রামের মানুষ তারা আজকে এলএনজি ব্যবহার করে তাদের পাকের জন্য, ইয়ের জন্য। সাধারণ শ্রমিকরাও রেফ্রিজারেটর কিনে, সাধারণ শ্রমিকরা আপনার রাইস কুকার কিনে, তারা টেলিভিশন কিনে। হয়তো অনেকেই নতুন যারা স্বপ্ন দেখছিল টেলিভিশন কিনবে, তারা রেফ্রিজারেটর কিনবে, সেটা কিনতে পারে নাই। আর একদম নিম্ন আয়ের যারা অতটা কর্মক্ষম নাই, তাদের আয় হয়তো কিছুটা কমে গিয়েছে, কিন্তু এমন একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়নি। কৃষি উৎপাদন ক্ষেত্রে আমরা গত আমনে বুড়োর আমাদের অনেক ভালো উৎপাদন হয়েছিল, কিন্তু আউশ আমন বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কম হয়েছে, দাম একটু বেশি ছিল। কিন্তু খাদ্য নিয়ে বাংলাদেশে কোনো হাহাকার হয় নাই, খাদ্য নিয়ে কোনো সংকট হয় নাই। পৃথিবীর অনেক দেশে, অনেক আমাদের অর্থনীতিবিদরা বলেছিল যে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা আসবে এই লকডাউনের কারণে এবং অনেক দেশে খাদ্য উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট হবে, দুর্ভিক্ষ হবে। আমরা এই কথা বলতে পারি যে বাংলাদেশে একটা প্রধান বিষয় এই বাজেটের বা উন্নয়নের সামনের দিকে যাওয়ার, খাদ্য নিয়ে কোনো সংকট বাংলাদেশে ইনশাল্লাহ হয় নাই। আমাদের আমদানি করার কথা ছিল, আমরা আমদানি করতে পারিনি, যার জন্য দাম একটু বেড়েছে। কিন্তু আমি কথা বলতে পারি যে খাদ্য নিয়ে কোনো সংকট হয় নাই। কাজে আমাদের যে অর্জনগুলো, আমি 3টা ম্যাক্রো ইকোনমিক্স এর, ইনফ্লেশন, তারপরে মনিটারি, তারপরে আপনার গ্রোথ রেট, সেটাও আমাদের 5-2, যেটা আমরা মনে করেছিলাম 8 ভাগের বেশি হবে। কাজে আপনারা যে বলছেন, আমি সবার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে, যে আমাদের অর্থনীতি এমন পর্যায়ে যায় নাই যে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আইএমএফ তাদের ইকোনমিক আউটলুকে বলেছে, আমি জানি আপনাদের সাথে অর্থনীতিবিদরা আছে, সেই আউটলুকে বলেছে পৃথিবীর অনেক দেশে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের -8 ভাগ প্রবৃদ্ধি হয়েছে। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি সেটি হলো 5-2 ভাগ। কাজে আমাদের অর্থনীতি ওইভাবে বিপর্যয়ে পড়ে নাই এবং মাথাপিছু আয় যেটা আমাদের ভারতের চেয়ে অনেক কম ছিল, সেটা আমরা ভারতকে ছাড়িয়ে $1887 তাদের ছিল, সেটা কমে হয়েছে $1878। আমাদের এটা বেড়েছে এবং এই শেষ মুহূর্তে আপনারা জানেন আমাদের মাথাপিছু আয় এটা $2227 হয়েছে। আমাদের মাথাপিছু আয়ও বেড়েছে। আমি এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো এই সরকার যখন 2008 সালে অনেকগুলো চ্যালেঞ্জকে সামনে নিয়ে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে নিয়ে, একটা বিপর্যয়ের মধ্যে যে অর্থনীতি ছিল, তত্ত্বাবধায়ক সরকার এবং জামাত বিএনপির 4 দলীয় ঐক্য জোট 7 বছর তারা দেশ চালিয়েছে। দেশ একটা চরম সংকটের মধ্যে ছিল। সেই মুহূর্তে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল 4,85,000 কোটি টাকা। আমরা এই 12 বছরে বা 13 বছরে আমরা সেই জিডিপি কে 30 লক্ষ কোটি টাকায় উন্নীত করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে বাজেট ছিল 7,786 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে আমরা 6 লক্ষ কোটি টাকারও বেশি করেছি। এটা 800 ভাগ। ইট ইজ নট 800%, এটা 15-20 বা 60% নয়, এটা 800 গুণ বেড়েছে স্বাধীনতার পর থেকে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যেটি বিচার বিশ্লেষণ করলেন এরই ধারাবাহিকতায় আমরা আসলে এখন কথা বলতে চাই এফবিসিসি এর সাবেক সভাপতি জনাব আব্দুল আল মিন্টুর সাথে। আপনি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাচ্ছি আব্দুল আল মিন্টুর কাছে। জনাব আব্দুল আল মিন্টু, সার্বিকভাবে বাজেট সম্পর্কে আপনার মূল্যায়ন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাকে ডাকার জন্য। আর সাথে যিনি আছেন একটা ভদ্রলোক মন্ত্রী, ওনার সাথে কি তর্ক বিতর্ক যাবো এটাও আমি বুঝি না। 1 2 নাম্বার হলো, আমি
যারা করোনায় আক্রান্ত, যারা মারা গেছেন, যারা আক্রান্ত আছেন, যারা মারা গেছেন ওদের মাগফিরাত কামনা করি রুহের, এবং যারা আক্রান্ত আছেন তাদের তাড়াতাড়ি আরোগ্যর যেন লাভ করে এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে কয়েকটা কথা বলি। মন্ত্রী সাহেব কয়েকটা কথা বলছে। প্রথমে উনি বলছে রাজস্ব আয়ের কথা, আমি ওনার দিকেই যাই, বিকজ গতানুগতিক যা বলার এগুলি তো সবাই বলতেছে, আর আমিও বলতে পারি ইচ্ছা করলে, বাট দরকার নাই। তবে আমি দু একটা কথা বলে মন্ত্রী সাহেবের কথার কিছু উত্তর দিতে চাই। এক নাম্বার হলো যে আমরা বা মানুষ যেটা আশা করছিল যে করোনার ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতি অর্থনৈতিকভাবে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে পুনরুদ্ধার আমরা না বলি, সেটাকে জোরদার করার জন্য যে ধরনের একটা বাজেট দরকার ছিল, সত্য কথা বলতে কিন্তু সেটা কিন্তু পরিলক্ষিত হয় না এই বাজেটে। স্বাস্থ্য খাতের কথাই বলি, খুব একটা বেশি বরাদ্দ বাড়ায় নেই। আর আমাদের মন্ত্রী সাহেব যেটা বললেন যে অর্থনীতি খারাপ হয় নাই বিধায় পুনরুদ্ধারের দরকার নাই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে অর্থনীতি কিন্তু এটার গতিতে একটা চলছে। এটা কেউ বলতে পারবে না যে অর্থনীতি খুব প্রবৃদ্ধির কথা বারবারই আমরা বলি, কিন্তু প্রবৃদ্ধি আর মানুষের জীবন মান এক জিনিস না। প্রবৃদ্ধি হইল অঙ্কে একটা পরিমাণ নির্ণয় করার সিস্টেম, যে আপনি গত বছর থেকে এবছর আপনার টোটাল কত টাকা বেশি হইল, জিডিপি বলেন বা যে কোনো জিনিস বলেন। অর্থনৈতিক উন্নয়ন বলতে যেটা আমরা বুঝি, সেটা যদি আমরা ধরি, তাহলে আমি এই বাজেটের ভিতরে মানুষের জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার ওইরকম কোনো জিনিস আমার কাছে পরিলক্ষিত হয় না। এক, অনেকগুলো প্যাকেজ কিন্তু বাজেটে লেখা আছে, কিন্তু এই বাজেটগুলো কিন্তু এই প্যাকেজগুলো কিন্তু গত বছরের বাজেট ছিল না, বাট এমনি প্যাকেজগুলো দিছে, শুধু ওটাকেই বেশিরভাগ রিপিট করা হয়েছে। নতুন কোনো প্যাকেজ আমার কাছে এখনো চোখে পড়ে না এখানে। এক, দুই নম্বর হলো যে 2004 সালে যেটা মন্ত্রী সাহেব বললেন যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে পুনরুদ্ধার করছেন, এটার সাথে আমি একমত না। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আমরা ধরি, এটা কিন্তু একটা সোজা রাস্তায় চলে আসতেছে। সে 1990 সাল থেকে ধরি, আগেরটা আমি বাদে দিলাম। যেমন আপনি ধরেন, মন্ত্রী সাহেব জিডিপির কথাই বললেন, 1997 সাল থেকে 2001 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন জিডিপির প্রবৃদ্ধি এই 5 বছরে গড়ে ছিল 5.1%। 2001 থেকে 2007 পর্যন্ত বা 6 শেষ পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা ছিল, তখন জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 6.11%। আর 2009 থেকে 2015 6.32%, এই 5 বছরের গড়। আর 2015-16 থেকে 2020 পর্যন্ত যদি আপনি গত বছরের 8.2% ধরেন, যেটা আমাদের সবারই সংশয় আছে, এই বছরে 5.2 বলতেছে, এটা তো এখনো বলছে যে সাময়িক। সেটা হলে এই 5 বছরের গড় প্রবৃদ্ধি হবে 6.85%। তো আমার বলার উদ্দেশ্য এই যে কেউই অর্থনীতি ধ্বংস করে নাই, এনারাও ধ্বংস করতেছেন না, আগে সরকারও ধ্বংস করে নাই। কিন্তু যদি আমরা গড়ে এটা বলি, আমরা যদি গড়ে কন্টিনিউয়াসলি বলি যে আগের খুব খারাপ হয়েছে, এখন খুব ভালো হয়েছে, এখনকার সরকার অনেক ভালো কাজ করতেছে, সেগুলি আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আবার সরকার যেগুলি ভালো করতেছে না, সেগুলিও বলার অধিকার আমরা রাখি। আর খাদ্যের ব্যাপারে আমি মনে করি আমাদের এখানে কৃষিমন্ত্রী মহোদয় আছেন, আমি নিজেও স্বীকার করি যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে গত বছর, স্পেশালি শাকসবজি এবং বড় ধানে উৎপাদন বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। যেমনটি আপনি বলছিলেন, সেই কথার প্রেক্ষিতেই আমরা আবারও মন্ত্রী মহোদয়ের কাছে যাচ্ছি। জনাব মন্ত্রী মহোদয়, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে এবারের বাজেটে আপনি যেমনটি বলছিলেন যে পজিটিভ অনেক কিছু আছে, তারাই ধারাবাহিকতায় আসলে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে, এর সুফল কতটা মিলবে?
আমি এ ব্যাপারে বলতে চাই, সার্বিক বাজেটটাই আমরা সকল দিক বিবেচনা করে নিয়েছি। বাজেটটা আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একটা ভারসাম্য রক্ষা হবে এবং খুবই একটা রেশনাল বাজেট, যেটা আমি বলছি সামঞ্জস্যপূর্ণ আয় এবং ব্যয়। এবং এই বাজেটে আমরা যখন দায়িত্ব নিই তখন 13,000 কোটি টাকা ছিল আপনার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে। সেটিকে আমরা বাড়িয়ে গত বাজেটে করেছিলাম 65 ভাগ। এই বছর আরো বাড়িয়ে এটাকে প্রায় জিডিপির 3 ভাগের উপরে নেওয়া হচ্ছে। আমি মনে করি এর একটা বিরাট এইটাই এই সরকারের সাফল্যটা এখানেই, যে বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশ। এই গ্রামীণ বাংলাদেশে এখনো 60-70 ভাগ মানুষ বাস করে। সেই 60-70 ভাগের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, যারা দারিদ্র্য সীমার নিচে তাদেরকে সোশ্যাল সেফটি নেট কর্মসূচির আওতায় এনে তাদেরকে সহযোগিতা করা, তাদের যাতে খাদ্যে কষ্ট না হয়, তারা ন্যূনতম একটা জীবনযাপন করতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আমরা রিসোর্স মোবিলাইজ করেছি গ্রামীণ। গুলশান বনানীতে যারা থাকেন, আমরা থাকি, আমি হেয়ার রোডে থাকি, যারা ধানমন্ডি থাকেন, রিসোর্সটা এই সকল আগে আমাদের বাজেট ছিল বিদেশি সাহায্য নির্ভর, ডোনারদের। সেখান থেকে বেশিরভাগ সুবিধা নিত আমাদের সুশীল সমাজ এবং ধনিক বণিকরা। সেটাকে আমরা গ্রামে নিয়ে গিয়েছি, যার ফলে গ্রামের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। স্কুল, সমস্ত ছেলে মেয়েরা আজকে স্কুলে যায়। আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব। আমি জানি আব্দুল আল মিন্টু, উনি একজন ভালো কৃষি উদ্যোক্তা। এই বছর উনি কেমন সবজির দাম পেয়েছে আমাকে বলুক, এই মুহূর্তে পাচ্ছে উনি বলেছেন। তারপর আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সত্যি আমরা এই অনেক শাকসবজি হয়েছে এবং উৎপাদনও ভালো হচ্ছে। একটা উদাহরণ আমি দিই। 2008 সালে আপনার মুদ্রাস্ফীতি ছিল প্রায় 12 ভাগের কাছে, 11.8। সেটাকে কিন্তু আমরা গত 12 বছরে 6-এর নিচে একটা স্টেবল, স্থিতিশীল রেখেছি। অর্থনীতি যে উনি 5.1 বলেছে, এটা ঠিক না, আমি ওনার সাথে দ্বিমত করছি। এই পরিসংখ্যানটা নিয়ে আমি ওনার সাথে পরে টেলিফোনে এটি নিয়ে কথা বলবো। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আবারও আব্দুল আল মিন্টুর কাছে যাচ্ছি। জনাব আব্দুল আল মিন্টু, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে কিছুটা অবশ্যই এই পরিস্থিতিতে যে বাজেট হয়েছে সেখানে কিছুটা পজিটিভ রয়েছে। সেই পজিটিভের জায়গা থেকে আসলে আমরা আপনার কাছে আবারও জানতে চাই যে দেশীয় শিল্পকে সুরক্ষায় জোর দেওয়ার কথা বলা হচ্ছে, বিষয়টিকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? দেশীয় শিল্পকে সুরক্ষা জোর তো দিছে, কিন্তু আমি জোর তো বাজেট স্পিচে খুব একটা বেশি পাই না। একটা বলতেছে 2.5% কর কমাবার একটা প্রস্তাব আছে, ঠিক আছে, প্রস্তাবটা পাশ হোক আগে, এক। 2 নাম্বার হলো, আর আপনাকে যেগুলি কর টর কমাইতে বলছে এগুলি আমি খুব ভালো করে দেখছি, এগুলি মানে খুব একটা বেশি সাধারণ ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য না। আমাদের এফবিসি যে প্রেসিডেন্ট সাহেব বলছে যে ব্যবসা বান্ধব মুক্তমুখ, এগুলি তো আমরা সবসময় বলে আসি, আমিও যখন এফবিসি প্রেসিডেন্ট ছিলাম এগুলি বলে আসি। তবে আমি ওই যে মন্ত্রী সাহেব যে কথাটা বলছে এটা রেশনাল বাজেট, আমি ওনাকে একটা প্রশ্ন করি, উনি তো উনি অনেক জ্ঞানী ব্যক্তি, ওনাকে একটা প্রশ্ন করি যে একটা বাজেটে যদি 33 থেকে 34% যদি পরনির্ভর থাকে, আয় থেকে ব্যয়ের সাথে মানে ব্যয় আয় থেকে বেশি হয়, সেটা সামঞ্জস্যপূর্ণ কীভাবে হইলো এটা আমার কাছে বোধগম্য না, এক। 2 নাম্বার হলো উনি বললেন ওই যে মানে গত বছরের 3,8222 কোটি টাকা আমাদের হবে, এর নাম কি, রাজস্ব আয় হবে। এটার সাথেও আমি অ্যাগ্রি করি না এই জন্য যে প্রথম কথা হলো আমি আপনাকে বলি, আমি তো হিসাবে দেখলাম বাজেটে ছিল 3,78,000 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হবে, সেটাকে সংশোধন করে করছে 3,51,000। কিন্তু মার্চ পর্যন্ত যদি আপনি দেখেন, মার্চের 30 তারিখ পর্যন্ত আয় হয়েছে মাত্র সব মিলাই 222,202 কোটি টাকা। তো তাহলে এটা এই ওনারা কিভাবে বলে যে আগামী 3 মাসে এই আরও আপনি মনে করেন 1,300 কোটি টাকা আয় হবে, এটাও আমার কাছে বোধগম্য না। কিন্তু একটা কথা আমি বলি, সেটা ইম্পর্টেন্ট, বাজেট তো একটা আইন, এটা তো ফাইন্যান্স বিলের আন্ডারে আইনে পরিণত হয়।
তো ওনারা যদি সত্য কথা না বলে জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা পরিসংখ্যান দেয়, এটার জন্য কি কোনো আইন আছে শাস্তি হওয়ার? মাননীয় বাংলাদেশ আব্দুল is the আওয়াল মিন্টু, only আপনি আমাদের সাথে থাকবেন। আপনার প্রশ্নের সূত্র ধরে আমরা আবারও মন্ত্রী মহোদয়ের কাছে যাচ্ছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি যে প্রশ্নটি করেছিলেন যে সামঞ্জস্যপূর্ণ কিভাবে হলো, যে ব্যাখ্যাটি তিনি চেয়েছিলেন, এটি কি আপনি আমাদেরকে একটু পরিষ্কার করতে পারেন? আমরা প্রতি বছরই আমরা যে বাজেট দিয়েছি, আমরা সরকার গঠনের পর থেকেই সবসময় আমাদের বাজেট বলা হয়েছে এটা অতি অ্যাম্বিশাস, বেশি ইয়ে, এবং সবসময় বলা হয়েছে, আজকে আমি দেখছি দু একজন বলেছেন যেটা আমরা আগের থেকে সেই ছাত্র জীবন থেকে শুনে আসছি, বাজেট দেওয়ার পরে একটা কথা আসতো, পরিকল্পনার পরি উড়ে গেছে, এখন কল্পনাটুকু রয়েছে, এবং এই কল্পনা রয়েছে সরকারি দলের নেতাদের মাথায়, মস্তিষ্কে। আমি সেটি বলবো যে আমরা যে সবসময় উচ্চ অভিলাষী বাজেট দিয়েছি, সেটাকে কিন্তু আমরা বাস্তবে রূপ দিয়েছি, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করেছি বলেই আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমরা 2001 সালে তখন উন্নয়ন বাজেট ছিল 18,000 কোটি টাকা। ওনারা 5 বছর ক্ষমতায় ছিল। 2006 সালে সেই উন্নয়ন বাজেট হয়েছিল 22,000 কোটি টাকা। আর তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল, বেড়ে হয়েছিল 23,000 কোটি টাকা। টোটাল বাজেট ছিল 65,000 কোটি টাকা। আজকে সেই উন্নয়ন বাজেট 2,36,000 কোটি টাকা। আপনি গুণে আসেন কত গুণ, পার্সেন্টেজে না। 5 বছর ক্ষমতায় থেকে মাত্র 4,000 কোটি টাকা বাড়িয়েছিল। আর আমরা এই 13 বছরে আমরা এটাকে 2,36,000 কোটিতে নিয়ে গেছি। বিদেশি সাহায্য কিন্তু খুব কম আমাদের এই বাজেটে। আমরা অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংক এবং সঞ্চয়, এই দুটো থেকে আমরা ধার নিব। যে ধার নিয়ে তো আমরা, ইনফ্লেশন তো হচ্ছে না, মুদ্রাস্ফীতি তো হচ্ছে না। মুদ্রাস্ফীতি তো আমরা স্থিতিশীল রেখেছি, করোনার মধ্যেও স্থিতিশীল রেখেছি। 1,28,000 কোটি টাকা আমরা মানুষকে সহযোগিতা দিয়েছি। কাজ করে নাই, তারপরও বেতন দিয়েছি। তাতে কি মুদ্রাস্ফীতি হয়েছে? মুরগি 120 টাকা কেজি, মাছ 140 টাকা 50 টাকা কেজি, তেলাপিয়া মাছ 100 টাকা কেজি, বিক্রি করতে পারে না। শাকসবজির দাম, পেঁয়াজের দাম, এই যে রোজা গেল, ঈদ গেল, কোন পণ্যের দাম বাড়ে নাই, কোন পণ্যের দাম। পেঁয়াজ নিয়ে, বেগুন নিয়ে এমন কোনো আলোচনা হয় নাই। মানুষের কর্মসংস্থানটা কম হয়েছে। আমরা আমাদের দেশটা একটা ফলনের কথা আমরা বলি যে ইনফ্রাস্ট্রাকচার, উনি ব্যবসায়ী মানুষ, শিল্পপতি, আমার সাথে একমত হবেন যে ইগুলো ছিল, বাধাগুলো, কনস্ট্রেন্ট গুলো ছিল, ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না, পোর্টের ভালো ব্যবস্থা ছিল না, কমিউনিকেশন ছিল না। আমরা কিন্তু মেগা প্রজেক্ট নিয়ে এবং বিদ্যুতের উৎপাদন আজকে আমাদের উদ্বৃত্ত। বিদ্যুৎ, গ্যাসের উৎপাদন যথেষ্ট রয়েছে, যারা গ্যাস চাচ্ছে তাদেরকে গ্যাস দিচ্ছে। আজকে ইকোনমিক জোন করেছি। যদি করোনাটা ইনশাল্লাহ কমে যায়, কিছুটা তো আনসার্টিনিটি আছে করোনার কারণে, আমরা জানি না যে তৃতীয় ওয়েভ আসবে কিনা, এবং তৃতীয় ওয়েভের অভিঘাতটা কত ভয়াবহ হবে। সেটা হলে হয়তো সেটা আমরা বলবো যে আমরা সঠিক পথে নাই, কিন্তু আমরা অন ট্র্যাক। যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যে কথাগুলো বলছিলেন, আমরা আবারও আপনার কাছে ফেরত আসবো। আমরা আবারও চলে যাচ্ছি জনাব আব্দুল আওয়াল মিন্টুর কাছে। জনাব আব্দুল আওয়াল মিন্টু, মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কৃষিক্ষেত্রে তাদের সার্বিক সাফল্য এবং সামাজিক অন্যান্য ক্ষেত্রে তারা কি ধরনের অবদান রেখেছেন। আসলে এটি একটি চলমান প্রক্রিয়া, যেটি আপনিও বলছিলেন, সেই চলমান প্রক্রিয়ার কারণেই অর্থনীতি কখনো স্থবির থাকে না, অর্থনীতি চলমান রয়েছে, যেটি আপনিও বলছিলেন। তারই ধারাবাহিকতা আসলে আপনার সাথে আমি বলতে চাই যে বিনিয়োগ বাড়াতে এবারে অনেক খাতে কর ছাড় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বেসরকারি খাতে যে বিনিয়োগ স্থবির হয়ে আছে, সেটা গতিশীল করতে কতটুকু সুবিধা হবে এবারের বাজেট বলে আপনি মনে করছেন, জনাব আব্দুল আওয়াল মিন্টু? শুনুন, আমি কুইকলি দু একটা কথা বলি। প্রথম কথা হলো কৃষি উৎপাদন বা এটা নিয়ে আমি আর বলবো না, আমি তো অলরেডি বলছি। এখানে মন্ত্রী মহোদয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। গত বছর আমি দেখছি যে উদ্যোগের ফল আমাদের দেশে কোনো খাদ্য সংকট হয় না, এটা আমি একমত। তো এটাতে এই লাইনে আর যেতে চাই না। কিন্তু ওনার সাথে যেখানে আমার দ্বিমত, উনি বলছে আগে বাজেট ঘাটতির অনেকটা বিদেশ থেকে আমরা নিতাম না, এখন আমরা স্বনির্ভর। কিন্তু আপনি যদি বাজেটেই দেখেন, 1,90,000 কোটি টাকার ভিতরে
বৈদেশিক উৎস ৮০,০০০, অর্থাৎ 31%। তো ৩১% ঘাটতি যদি বিদেশ থেকে আসে তাহলে আমরা নির্ভরশীল না, এটা তো বলা যাবে না। এক। ২ নম্বর হলো আপনি যদি লোনের অবস্থা দেখেন, ২০১০ সালে ২০১১ সালে বাংলাদেশে টোটাল লোন ছিল, মানে লোন মানে হলো আপনার কি বলে এটাকে, ধার ৩,২০০ কোটি টাকা। আর গত বছর সেটা দাঁড়াইছে ১০,০৬২ কোটি টাকা, অর্থাৎ ৩ গুণ বাড়ানো হয়েছে লোন। লোন যদি বাড়ে এটাতে আমার কোনো আমি কোনো এটা খারাপ মনে করি না, কিন্তু যদি ওই লোনটা নিয়ে যদি আপনি যদি এমন খাতে ব্যয় করেন যেখান থেকে ভবিষ্যতে দেশের ধন সম্পদ বৃদ্ধি হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং ব্যবসা বাণিজ্য আরও বাড়বে, যার মাধ্যমে দেশের আয় উন্নতি আরও বাড়বে। এক। আর ৩ নম্বর যেটা নিয়ে আমার এটা কথা হলো যে আপনি যে ইনভেস্টমেন্টের কথা বললেন, বাংলাদেশের যদি আপনি সেভিংস দেখেন, ২০০৬ সনে ছিল আমাদের জিডিপি 21.4%, আর এবছর গত বছর ছিল ২০১৮ সনে ছিল 22.8%। তো একটা দেশে যদি সঞ্চয় না বাড়ে সেখানে বিনিয়োগ করতে হবে। এক। ২ নম্বর হলো আপনি যদি বিনিয়োগের ভাগটা দেখেন, ২০০৬ সনে বাংলাদেশে মোট বিনিয়োগের ৫.৪০% ছিল সরকারি, আর বেসরকারি ছিল ৭৩%। আর সেটা এখন আপনি দেখেন যে সরকারের বিনিয়োগ হলো 6.30%, আর বেসরকারি বিনিয়োগ মাত্র 69.70%। অর্থাৎ বেসরকারি বিনিয়োগ দিন দিন কমে যাচ্ছে এবং সরকারি বিনিয়োগ বাড়াচ্ছে। এই সরকারি বিনিয়োগটা বিদেশি ঋণ নির্ভরশীল। এক। ২ নম্বর হলো আপনি যদি খুব ভালো করে দেখেন যে এই যে আপনার এই যে বিনিয়োগ কমচ্ছে, যার ফলে বাংলাদেশে কোনো এমপ্লয়মেন্ট এখন ক্রিয়েট হচ্ছে না, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। আর বিনিয়োগ এভাবে হবে না। বিনিয়োগ শুধু টাকা দিলেই বিনিয়োগ হবে না। বিনিয়োগের জন্য আপনার দরকার দেশে একটা স্থিতিশীল রাজনীতি, বিনিয়োগের জন্য দরকার দেশে একটা ভালো সামাজিক অবকাঠামো। সামাজিক অবকাঠামো বলতে ভালো জুডিশিয়ারি থাকতে হবে, মানে চাঁদাবাজি কমবে, দুর্নীতি কমবে। অতএব বাংলাদেশের মোট প্রবলেম, যতই আমরা প্রবৃদ্ধি বলি না কেন, যদি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের সামাজিক অবকাঠামো ঠিক করতে হবে। যেমন আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের জন্য, সেগুলি জনগণের জন্য কাজ করতে হবে। সেগুলি যদি শুধু একটা পার্টির জন্য কাজ করে, রুলিং পার্টির জন্য, সেই দেশে কখনো বিনিয়োগ হবে না। যতই আমরা বিনিয়োগ স্থবির তো 3 বছর থেকে করতে আসি, এটা আরও স্থবির হবে। অতএব যদি দেশে বিনিয়োগ বাড়াতে হয়, কর্মসংস্থান বৃদ্ধি করতে হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, আমাদেরকে রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে। জনাব আব্দুল আল মিন্টু, আপনি যে পরামর্শগুলো দিলেন প্রতিটি পরামর্শ ইতিবাচক, এবং তারই ধারাবাহিকতায় আমরা আবারও মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে যাচ্ছি। জনাব মাননীয় মন্ত্রী মহোদয়, যেটি জনাব আব্দুল আল মিন্টু পরামর্শ রাখছিলেন যে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর দিকে আমাদেরকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই সাথে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশিভাবে আমরা কতটুকু স্বনির্ভর হতে পারি, এই বিষয়গুলোতে আসলে আপনি আগামী বাজেটের জন্য কি ধরনের পরামর্শ রাখছেন? আমি একটি কথা বলতে চাই যে উনি আগে একবার বলেছিলেন যে আমরা মিথ্যার পরিসংখ্যান দিয়ে জাতিকে, দেশের মানুষকে বিভ্রান্ত করছি। আসলে এটা ওনারা আগেও বলেছেন, আমরা কোনোদিনই মিথ্যা পরিসংখ্যান দেই নাই। আমরা যে সকল পরিসংখ্যান দিয়েছি ওনাদের দৃষ্টিতে এগুলো সঠিক মনে না হলেও পরবর্তীতে গিয়ে এগুলো সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো, এই ইনফ্লেশনের ব্যাপারে, প্রবৃদ্ধির ব্যাপারে, দারিদ্র্য বিমোচনের ব্যাপারে, প্রত্যেকটাতেই। তারপরে আপনার সামাজিক খাতগুলোতে যে আমাদের অগ্রগতি, এগুলো আমরা বিদেশের উপর যে নির্ভরশীলতা কমিয়েছি। আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন দিচ্ছি তাদেরকে সহযোগিতা হিসাবে। এই বাংলাদেশ 20,000 টন চাল দিছে নেপালকে তাদের আর্থকুইকের পরে, কাঠমান্ডুকে। কাজেই বিদেশিদের উপর যে আমরা নির্ভরশীল না, আগে বাজেটের 70-80% থাকতো বিশেষ করে উন্নয়ন বাজেটের, এটা কিন্তু আজকে নাই। আজকে এটা 13 থেকে 14-15 ভাগ থাকতো, সেটা এখন 2 ভাগের নিচে নেমে এসছে।
কাজেই কোনো ক্রমে আমাদের অর্থনীতি এখন পদ্মা সেতু আমরা করছি নিজস্ব অর্থনীতিতে। সবগুলো মেগা প্রজেক্ট, রূপপুর প্রকল্প, প্রায় সবগুলো মেগা প্রকল্প আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করছি। কাজেই বিদেশি এটা কেউ করবে না। এবং অনেক জায়গায় 4 লেন রাস্তা হচ্ছে। আব্দুল মিন্টু ভাইকে আমার মধুপুরে উনি যান, আমি টাঙ্গাইল দিয়ে নিয়ে যাব। উনি যদি চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যান, ওনার আত্মা জুড়িয়ে যাবে। উনি অ্যামেজড হবেন যে এই দেশের নাগরিক হিসাবে, এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, এই দেশে এমন রাস্তা হবে আমি নিজেও কোনোদিন কল্পনা করি নাই। ঢাকা থেকে আপনি মাওয়া পর্যন্ত যাবেন, মনে হবে যে আপনি আমেরিকা বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে আপনি ড্রাইভ করে যাচ্ছেন। কাজে এটা মোটেই ঠিক না। এবং আমরা যে বাজেট দিয়েছি, এই বাজেট অবশ্যই বিদেশি নির্ভরশীল না। এবং আমাদের যে ঋণ, এটাও কোনো অস্বাভাবিক না। ঋণের পরিশোধের হার, আইএমএফ আমি তো বললাম যে তাদের ইকোনমিক আউটলুকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে যে আমরা কিভাবে আর রাজনৈতিক স্থিতিশীলতা, এটা ওনার সাথে আমি খুবই একমত। ওনারা খুব চেষ্টা করেন রাজনীতি অস্থিতিশীল করার জন্য দেশকে। আমরা 2015-তে দেখেছি ওনারা গাড়িতে আগুন দিয়েছেন, পুলিশের মাথা থেতলিয়ে দিয়েছেন, ওনারা ট্রাক পুড়িয়েছেন, ইলেকট্রিক লাইন তুলে দিয়েছে। কয়েকদিন আগেও হেফাজত আবার একই কায়দায় শুরু করেছিল এই ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আপনার এই নারায়ণগঞ্জে যে কর্মকাণ্ড তারা করেছে, যে তাণ্ডব তারা করেছে, সেই তাণ্ডবকে মোকাবেলা করে 15-র পর থেকেই দেশে আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতা রেখেছি। আমি ওনার সাথে একমত। ওনারা যদি বেশি সংখ্যক আজকে পার্লামেন্টে আসতেন, কয়েকজন আছেন ওনাদের, যদি বেশি সংখ্যক আসতে পারতো, পার্লামেন্টটা আরো বেশি সরব হতো, আরো বেশি কার্যকরী হতো। মাননীয় আমি মন্ত্রী আশা করি মহোদয়, ওনারা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং এফবিসিসিআই সভাপতি জনাব আব্দুল আল মিন্টু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমরাও আশা করছি যে একটি সহনশীল রাজনীতির মাধ্যমে এই বাজেটগুলো যেন আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয়, সেটি থাকবে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের দুজনকে।